আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। একটু স্বাচ্ছন্দ্য চাই, আরো একটু সুস্থভাবে বাঁচতে চাই। তো এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে তিনটা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5ই আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা। যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, পট পরিবর্তন হওয়ার পরে 5ই আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায়, তাদের একজন, কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না, এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পড়ে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়। পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে মানুষে যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ, খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে, ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ। এই যে সামাজিক ভাঙন। তারপরে আসেন অর্থনীতি। অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন,
অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পিছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, তার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি, তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে করাইয়ে মানুষেরকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটগা বাতাস দেখছেন না? এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচণ্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যেই সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে। যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায়, তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময়ে টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে
ধরে বলল হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল নকলটা কোথায়? কই যে এই যে দেখেন। বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি, একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে, আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশে রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না, কারণ বিএনপির জায়গাটি নিয়ে নিবে জামাতে ইসলামী। কেন বলছি? সাম্প্রতিক বিএনপির একটি ছেলে লন্ডনে থাকে, গত 10-15 বছর থেকে সে বিএনপি করে জানি, সে পোস্টাল ভোট দিল জামাতকে। তো জিজ্ঞেস করলাম কেন? আসলে আমি বুঝতে পারি নাই। তার মানে বিএনপির অসংখ্য নেতা এবং কর্মী রয়েছে যারা জামাতকে ভোট দেওয়া আর বিএনপিকে ভোট দেওয়ার মধ্যে খুব বেশি তফাৎ মনে করে না। না মনে করার কারণ, তারা মনে করে এই দেশে জামাতের সৃষ্টি বিএনপির মাধ্যমে, লালন পালন বিএনপির মাধ্যমে, এবং এদের বেড়ে উঠাও বিএনপির মাধ্যমে। সুতরাং বিএনপি যে আদর্শকে ধারণ করে, জামাতও ঠিক একই আদর্শকে ধারণ করে। সুতরাং জামাত বেঁচে থাকলে বিএনপির বেঁচে না থাকলেও কিছু আসে যায় না। এইরকম ভাবার মতো একটা বিশাল অঙ্কের জনগোষ্ঠী বিএনপির ভিতরে আছে। কিন্তু যারা সরাসরি বিএনপি, ছাত্রদল, জাতীয় দল, মানে ছাত্রদল বা যুবদল, শ্রমিক দল, এইরকম ডাইরেক্ট রাজনীতি করে এসছে, তাদের সাথে পার্টির একটা অ্যাফিলিয়েশন থাকার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে। কিন্তু জনগোষ্ঠী যারা বিএনপিকে ভোট দেয় এন্টি আওয়ামী লীগ হিসেবে, তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি যেমন, জামাতও তেমন। এখন তারেক জিয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, মানুষের কাছে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যে জামাত আর বিএনপি ভোট দেওয়া এক জিনিস নয়, এবং তাদের নীতি আদর্শ এক নয়, এবং বিএনপির সাথে জামাতের সম্পর্কের যে ব্যবধান, সেটা যোজন যোজন। এটা যদি না পারেন, সাদেক কাইম যেভাবে বলেছেন বিএনপিকে তাড়ানো হবে, তারেক রহমানকে তাড়ানো হবে, সেটা হয়তো বেশি দূরে নয়। কারণ সাদেক কাইমেরা এমনও বলছেন, আমরা ভিতরে ভিতরে শুনছি, তারা বিশ্বাস করে তারেক রহমান বিদেশি নাগরিক, এবং তারা যথাসময়ে এটা নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে তারেক রহমান নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি চাইলেও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই রকম পথে তারা আগাচ্ছে। আমরা জানি না বিএনপি সেটার কি সুরাহা করেছে। এখন বিষয়টা দেখেন, এখানে দুইটি ইস্যু। একটি ইস্যু হলো তারেক রহমান আসলে বিদেশি নাগরিক ছিল কিনা, আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারেক রহমান বিদেশি নাগরিক যদি থেকে পরবর্তীতে সেটা ছেড়েও দেন, সেটা নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছিল কিনা। এই দুইটার কোনোটাই যদি ইয়েস হয় বা নো হয়, তাহলে কিন্তু কনসিকুয়েন্সটা গ্রেভ হবে। আসুন, বিএনপিরও শুভ বুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষেরও শুভ বুদ্ধির উদয় হোক। বিএনপি অন্তত এই কথা ভাবুক যে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অসাম্প্রদায়িক এবং গণমানুষের রাজনীতি করতে হলে সেটা ধর্মের ভিত্তিতে হবে না, জামাত দিয়ে হবে না, স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে হবে না। এই সমাজ, এই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র সব কিছুই
ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ধ্বংসে পতিত হবে। তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন, তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন, যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেব না বা কাকে দেব জানি না, কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন। মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না। বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই এ বিষয়ে এক রকমের কৌতূহল, জল্পনা, আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। নৌকার ভোটার যেহেতু প্রজন্মান্তরে নৌকাকেই ভোট দিয়েছে, এই অবস্থায় নৌকার ভোটার কাকে ভোট দেবে এবার, বিএনপিকে না জামায়াতকে, যে দুটো দল নাকি বছরের পর বছর, দশকের পর দশক একসঙ্গে রাজনীতি করেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, কিংবা এদের মধ্যে একটা দল জামায়াতে ইসলামী কখনো মানে সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি। তখন নৌকার ভোটই যে নির্ধারণ করবে শেষ পর্যন্ত সিটে কার ভাগ্যে ছিড়বে, মানে বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবে, সেটা যেমন নির্বাচনী মাঠে লড়াই করছেন যারা তারা বোঝেন, তেমনি বোঝেন দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক। আল জাজিরা এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা এখনো তাদের ভাষায় আরিন লিম্বো, মানে একটা কনফিউশনের মধ্যে, সংশয়ের মধ্যে আছেন ভোট নিয়ে, যে ভোটে নৌকা নাই সে ভোট নিয়ে, এবং যারা এখনো বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন, ভোট কি দিতে যেতেই হবে কিনা, তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে তাদের মূল মানে বিবেচ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ এই নির্বাচনটা সারভাইভ করতে পারবে কিনা, নির্বাচনের পরে টিকে যেতে পারবে কিনা। সেই প্রতিবেদনে তারা স্পষ্টত বলেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটারই যে ভোটে নৌকা নাই সে ভোটে কাকে ভোট দিতে যাবেন বা কেন আদৌ তারা ভোট দিতে যাবেন, ওরকম একটা নির্বাচন আদৌ নির্বাচন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন তুলছেন, এরা আসলে এখনো বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নাই যে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ আছে কিনা, আর দিতে গেলে বা দিতে যেতে বাধ্য হলে কাকে তারা ভোট দেবেন। আল জাজিরা পথে, মাঠে, ঘাটে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছে, এবং সেই মানুষদের সঙ্গে কথা বলে একেবারে রাস্তায়, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভোটারদের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে বা এমন একটা প্রতিবেদন তৈরি করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনটা শুরুই করেছে মাঝি রিপন মৃধাকে দিয়ে। মাঝি রিপন মৃধা ভোরবেলায় পদ্মা নদীতে সারা রাত মাছ ধরার পর পা ধুয়ে নিচ্ছিলেন, এবং প্রতিবেদক বলছেন যে তখন তিনি তার চারপাশে আশপাশের বাজারের দোকানের দেয়াল, শাটারের দিকে তাকাচ্ছিলেন। কিছুদিন আগেও এসব দেয়ালে, শাটারে বাংলাদেশের রাজবাড়ী জেলার ওই এলাকা জুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মুখ সম্বলিত বড় বড় পোস্টার ও ব্যানারে ভরা ছিল। এখন সেগুলোর কোনো চিহ্ন নেই, এবং আল জাজিরা বলছে যে ওই অভ্যুত্থানের পর 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পর 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেহেতু রিপন মৃধার দল আওয়ামী লীগ নিষিদ্ধ, রিপন মৃধার কোনো আগ্রহ নাই 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। আল জাজিরা স্পষ্টত বলছে যে আজীবন আওয়ামী লীগে ভোট দেওয়া রিপন মৃধা বলছেন দল নিষিদ্ধ হয়, নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই, তিনি ভোট দিতে যেতে পারেন, কিন্তু কাকে ভোট দেবেন সে বিষয়ে দ্বিধায় আছেন, কারণ ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই। মানে রিপন মৃধা এমনি ভোটও দিতে যেতেন না, কারণ তার কোনো আগ্রহ নাই। আল জাজিরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে তুলে এনেছে। তারা একটা ভয়, আশঙ্কা আওয়ামী লীগ সমর্থকদের, ভোটারদের এই ভোটকে ঘিরে, সেই বিষয়টি সুস্পষ্ট করেছে, যার কোনো রকম আঁচ বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। আল জাজিরা বলছে যে রিপন মৃধা একজন সাধারণ জেলে, যিনি সারা রাত পদ্মা নদীতে মাছ ধরেন, অমন একজন সাধারণ মানুষও আল জাজিরার প্রতিবেদককে বলেছেন যে ভোট না দিলে যদি আমাদের আলাদা করে চিহ্নিত করা হয়, তাই আমরা ভোট কেন্দ্রে যাব, কারণ নির্বাচনী প্রস্তুতির মধ্যেও ব্যাপক রাজনৈতিক সহিংসতা হচ্ছে, এবং আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও জনরোষ থেকে রেহাই
পাচ্ছেন না, মানে তারা সকলে একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। আল জাজিরার প্রতিবেদনে এরপর কথা বলা হয়েছে গোপালগঞ্জের রিক্সা চালক সোলাইমান মিয়ার সঙ্গে। আল জাজিরা বলছে, যেসব এলাকায় আওয়ামী লীগের একসময় একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে দীর্ঘদিনের সমর্থকদের সঙ্গে কথা বলেও দেখা যায় যে তারা এই নির্বাচনটা নিয়ে ওই যে লিম্বোতে, মানে কি যে করবে, ভোট দিতে যেখানে নৌকা নাই সেটা বুঝে পাচ্ছেন না। সেখানে গোপালগঞ্জের রিক্সা চালক সোলাইমান মিয়া তাদেরকে বলেন যে ব্যালটে নৌকা না থাকলে সেটা নির্বাচনই না। তিনি বলেন, এমন মত গোপালগঞ্জের বহু মানুষের। তো গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে এমনটা হবে সেই হয়তো স্বাভাবিক। এবং আল জাজিরা বলছেন, অনেকেই তাদেরকে বলেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন, আবার কেউ কেউ বলেছেন তারা ভোটই দেবেন না। তার মানে ওই গোপালগঞ্জেও মানুষের মনে ভীতি আছে যে ভোট কেন্দ্রে না গেলে তাদেরকে একরকম দেখে রাখা হবে এবং দেখে রাখার ফলে তারা পরবর্তীতে বিপদে পড়বেন। এবং আওয়ামী লীগ যে ফিরে আসবে সেই বিশ্বাসটা যে ভীষণভাবে এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে, এমনকি যারা সাধারণ মানুষ কিন্তু রাজনীতি সচেতন তাদের মধ্যেও আছে, সেটাও আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে। তারা ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়েছিল, সেখানে বসে ওই যে মাফলারের মতো বিক্রি করছেন, স্কার্ফের মতো বিক্রি করছেন, যেখানে জামায়াতে ইসলামী বিএনপির লোগো লাগানো, ফেরিওয়ালা সাগর নামের এক ব্যক্তি। তো সেই ফেরিওয়ালা সাগরও বলেছেন যে আওয়ামী লীগ দলের এক রকমের পুনরুত্থান হবে, কারণ মানে সমর্থক হলেও এখনো তো কেউ স্বীকার করবেন না। তার পাশেই বসে জিনিসপত্র বিক্রি করছিলেন ফেরিওয়ালা আব্দুল হামিদ, তিনি বলেছেন যে এখন তো কোনো আওয়ামী লীগ সমর্থক বা কর্মী দেখবেন না, কারণ সমর্থক হলেও কেউ স্বীকার করতে পারছে না। আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে, কিন্তু এমনভাবে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি একেবারে নতুন। তবে আওয়ামী লীগের পুনরুত্থান হবেই। এবং আল জাজিরাকে ছাত্রলীগের এক সাবেক নেতা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসলে শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই ফিরবে। তার মানে ভোটটা একটা হয়ে যদি যায় তো হয়ে যাওয়ার বিষয়, ওটা বিএনপি জামাতের ভোটার নেতাকর্মীদের মারামারি হানাহানি ভোটাভুটির বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা পড়েছেন বিপদে, ভোটারেরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। আল জাজিরা ইন লিম্বো লিখছে, যারা কিনা ভোট দিতে না গেলেও বিপদে পড়বেন তাদেরকে চিহ্নিত করে রাখা হবে, আর ভোট দিতে গেলে তারা এখন পর্যন্ত কোনো মার্কা খুঁজে পান নাই যেই মার্কায় তারা ভোট দিতে পারবেন। তার মানে এই যে আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটার, এদেরকে যদি শেষ পর্যন্ত এদের একটা বিরাট অংশকে যদি ভয় দেখিয়ে বা তাদের মনের ভয়ের কারণে তারা যদি শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছন, আল জাজিরার এই প্রতিবেদন থেকে স্পষ্ট তারাই নির্ধারণ করবেন ভোটের ফলাফল কোন দিকে যাবে, মানে তারাই আসলে মূল খেলাটা খেলছেন। আল জাজিরা এখানে এটাও উল্লেখ করছে যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের এখনো প্রায় 11% সমর্থন আছে। তো সেখানেও ভাবেন, যেখানে এই ভীতি এমনকি পদ্মা নদীর মাঝি রিপন মৃধার মনে আছে, রিক্সা চালক সোলাইমান মিয়ার মনে আছে যে ভোট দিতে না গেলেও তাকে আওয়ামী লীগ সমর্থক বলে লোকে চিনে রেখে দেবে এবং তার পরিবার এবং তিনি বিপদে পড়বেন, সেখানে এখনো যে জরিপে 11% সমর্থকের কথা বলছে মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, সেটা উল্লেখ করেছে আল জাজিরা। এবং সেটা যে তাৎপর্যপূর্ণ সেটাও তারা এই প্রতিবেদনে তুলে ধরেছে। দেখেন, সাম্প্রতিক একটা জরিপ করেছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা, যেই জরিপে বলা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেটা মনে করেন 47% মানুষ। ধরেন তারেক রহমান দেশে ফিরেছেন পরে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, এমন জরিপও কিন্তু বেরিয়েছে বেসরকারি সংস্থার করা। কাজেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করেন 47% মানুষ। বেসরকারি সংস্থার এই জরিপের ফলাফলে হয়তো তেমন বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু বিস্মিত হওয়ার বিষয়টি হচ্ছে, লক্ষ্য করবার বিষয় হচ্ছে, যখন 47.6% উত্তরদাতা ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.5% বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, 2.5% বেশি বলেছেন নাহিদ ইসলাম, তখন 22.2% উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। ভাবুন,
তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন, তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেব না বা কাকে দেব জানি না, কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন। মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না। এবং এই যে ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপ, যেই জরিপটিকে তারা পালস সার্ভে বলছে, সেই পিপলস ইলেকশন পালস সার্ভে, সেই সার্ভেতে তারা বলছে যে আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেননি, তাদের মধ্য থেকে জামায়াতের তুলনায় এখন বেশি ভোট পেয়েছে বিএনপি। বিএনপির সম্ভাব্য যে 52.8% ভোট পাবে বলা হচ্ছে এই জরিপে, তার মধ্যে 26.6%ই এসেছে আগে সিদ্ধান্তহীন অনির্ধারিত ভোটারদের পক্ষ থেকে। এই জরিপে বলা হচ্ছে যে আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% নাকি বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এখন আওয়ামী লীগ ভোটারদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করতে থাকেন কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, বলা মুশকিল, তাদের জন্য বলা আতঙ্কের আশঙ্কা যে আমি ভোট দেবই না। কাজেই তাদেরকে একটা দল পছন্দ করে নিতে হয়েছে এবং তাদের জন্য সাধারণভাবে আদর্শিক জায়গা থেকে এই মুশকিল জামায়াতে ইসলামীর পক্ষে সেটা বলা। কাজেই এই যে এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন, 13.2% জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর এই জরিপ বলছে যে আওয়ামী লীগ ভোটারদের 41.3%ই এখনো বলেছেন তারা সিদ্ধান্তহীন। মানে তারা কিন্তু ব্যাপক সাহস দেখিয়েছেন, এখনো সিদ্ধান্তহীন বলছেন। ঠিক যেমনি ভাবে আল জাজিরা যখন পথে পথে বাজারে রাস্তায় ঘুরে ঢাকায় এবং ঢাকার বাইরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন এই ভোটে তারা ভোট দিতে যাবেন কিনা তাই নিশ্চিত নন, আর দিতে গেলে কাকে দেবেন সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেননি। তার মানে আল জাজিরার প্রতিবেদনের অভিজ্ঞতা বা প্রতিবেদকের অভিজ্ঞতা আর এই জরিপের সংখ্যা মিলে যাচ্ছে এবং এটাই সম্ভবত বর্তমানে আওয়ামী লীগ ভোটারদের অবস্থা, যার ভিত্তিতে শেখ হাসিনা বলে আসছেন যে গণ বয়কট করবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভক্ত ভোটাররা, কারণ তাদের নৌকা মার্কা যদি ব্যালটে না থাকে তারা কি করে কি কারণে ভোট দিতে যাবেন আর কাকেই বা ভোট দেবেন, এবং সে কারণে যে সরকার নির্বাচিত হবে তার পক্ষে বৈধতা পাওয়া সম্ভব হবে না। যেসব রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের ভোটারদের বাইরে রাখার ফলে, তাদের মার্কা ব্যালটে না থাকার ফলে নির্বাচনটি হয়তোবা যথেষ্ট ভোটারের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠতে পারবে না। আল জাজিরার প্রতিবেদন এবং এই বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ সেই আশঙ্কাকেও আরো জোরদার করছে। আল জাজিরার প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষক, রিপাবলিকান পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ মাইকেল কুগলম্যান যেমন বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু এই 2 বছর আগেও বিএনপিকে যেমন ছত্রভঙ্গ মনে হচ্ছিল, কিন্তু এখন তারাই ক্ষমতায় ফেরার প্রধান দাবিদার হয়ে উঠেছে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সময় লাগতে পারে, কিন্তু সুযোগ পেলেই আওয়ামী লীগ আবার ফিরতে পারে, কারণ রাজনীতির পরিস্থিতি দ্রুত বদলায়। ঠিক তেমনি ভাবে রাজবাড়ির মাঝি রিপন মৃধাও প্রতিবেদককে মনে করিয়েছেন, আল জাজিরার প্রতিবেদককে মনে করিয়েছেন যে রিপন মৃধা তার বাবার কাছেও আওয়ামী লীগের এমন দুর্দশার কথা শুনেছিলেন। তিনিও শুনেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগ এমন দুর্দশার মধ্য দিয়েই গেছে। কাজে আল জাজিরা বলছে আওয়ামী লীগ ভোটাররা একরকম দিশেহারা অবস্থায় আছে বটে, যেই দিশেহারা অবস্থার প্রমাণ বাংলাদেশের সেই বেসরকারি জরিপেও পাওয়া যায়, কিন্তু এই দিশেহারা ভোটই হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আওয়ামী লীগের ভোটাররা যদি সত্যি বড় অংশে ভোট দিতে না যান, তাহলে যেমন এই ভোট কিছুতেই বৈধতা পাবে না ভোটার অনাগ্রহের কারণে, ঠিক তেমনিভাবে যদি আওয়ামী লীগের ভোটাররা বড় অংশে আতঙ্কে উদ্বেগের কারণে হোক বা ভয়ভীতিতে হোক কিংবা মন পরিবর্তনের কারণে হোক ভোট দিতে যান, তাহলেও তারা কাকে ভোট দেবেন তাই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী রাজনীতি কোন পথে যাবে।